শব্দ দূষণ একটি নীরব ঘাতক। সচেতন হবার এখনই সময়। এখন আপনারা দেখবেন শব্দ দূষণ ও এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতামূলক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান এর আজকের পর্ব। শব্দ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ শব্দের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে প্রকাশ করি। অন্যের সঙ্গে যোগাযোগের মাধ্যমই হচ্ছে শব্দ। এই শব্দ যখন ভয়ঙ্কর হয়, অনাকাঙ্ক্ষিত হয়, তখন বিপর্যয় সৃষ্টি করে। যে কারণে শব্দ দূষণের মতন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দূষণ মাত্রই ক্ষতিকারক। যখন পানি দূষণ হয়, পরিবেশ দূষণ হয়, আবহাওয়া দূষণ হয়, বলা হচ্ছে এখন আমাদের পুরো গ্রহটাই নাকি দূষিত হয়ে যাচ্ছে। আতঙ্কিত, সমস্ত বিশ্ববাসী আতঙ্কিত। এর মধ্যে নতুন উপসর্গ এসছে শব্দ দূষণ। আজকে আমরা এই শব্দ দূষণ নিয়ে কথা বলবো। পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচি গ্রহণ করেছে, যার আওতায় এই অনুষ্ঠানটি। আজকে আমাদের এই বিষয়টি হচ্ছে শব্দ দূষণের ক্ষেত্রে নির্মাণ শিল্প কী রকম ভূমিকা রাখছে। এই প্রসঙ্গে এখন একটা বাউল গান শুনব, যে লোকায়ত চেতনায় শব্দ দূষণের কথাটি এসছে। শোনো গো ভাই বন্ধু জনা, খাঁটি কথার এই বর্ণনা। শোনো গো ভাই বন্ধু জনা, খাঁটি কথার এই বর্ণনা। মিথ্যা এতে কিছু নয়, শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়। শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়। শোনো গো ভাই বন্ধু জনা, খাঁটি কথার এই বর্ণনা। শোনো গো ভাই বন্ধু জনা, খাঁটি কথার এই বর্ণনা। মিথ্যা এতে কিছু নয়, শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়। শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়। এই শহরে যন্ত্রতন্ত্র উঠেছে কত, নতুন নতুন ঘরবাড়ি বাড়ছে অবিরত। এই শহরে যন্ত্রতন্ত্র উঠেছে কত, নতুন নতুন ঘরবাড়ি বাড়ছে অবিরত। দিনে রাতে খটর মটর যেমন শব্দের বইছে মেলা। দিনে রাতে খটর মটর যেমন শব্দের বইছে মেলা। তার খবর কেউ রাখে না সকাল সন্ধ্যা বেলা। দিনে রাতে খটর মটর যেমন শব্দের বইছে মেলা। তার খবর কেউ রাখে না সকাল সন্ধ্যা বেলা। ডালাই মেশিন জেনারেটর আরো ভাঙছে ইট। এই সব শব্দে কত মানুষ হইয়া পড়ছে ফিট। ডালাই মেশিন জেনারেটর আরো ভাঙছে ইট। এই সব শব্দে কত মানুষ হইয়া পড়ছে ফিট। উচ্চতর শব্দ দূষণ ভূমিকম্পের মতো, অশান্ত হয় শান্ত জীবন কষ্ট অবিরত। উচ্চতর শব্দ দূষণ ভূমিকম্পের মতো, অশান্ত হয় শান্ত জীবন কষ্ট অবিরত। আশয় আমরা সবাই মিলি, শব্দ দূষণ নয়। শব্দ দূষণ হৃৎপিণ্ডে ও কানের ক্ষতি হয়। আশয় আমরা সবাই মিলি, শব্দ দূষণ নয়। শব্দ দূষণ হৃৎপিণ্ডে ও কানের ক্ষতি হয়। এ সমস্ত মেনে চললে, এ সমস্ত মেনে চললে আসবে রে মোদের বিজয়। শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়। শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়।
পাল্লায় কেউ অফিস কিংবা বাড়ি, রাস্তায় বাহির হইলে দেখি হাজার হাজার গাড়ি, কেউ ফিরছে দূর পাল্লায় কেউ অফিস কিংবা বাড়ি। দূষণ মুক্ত রাখতে চারপাশ সকলের দরকার, আস্তে বাজাবেন হরেন অনুরোধ সবার। দূষণ মুক্ত রাখতে চারপাশ সকলের দরকার, আস্তে বাজাবেন হরেন অনুরোধ সবার। নইলে কিন্তু আপনার আমার গন্তে হবে ফাইন, বাংলাদেশ সরকার এখন করছে নতুন আইন। নইলে কিন্তু আপনার আমার গন্তে হবে ফাইন, বাংলাদেশ সরকার এখন করছে নতুন আইন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাখতে হবে ভাই, সুস্থ জীবন গড়তে হলে বিকল্প আর নাই। শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাখতে হবে ভাই, সুস্থ জীবন গড়তে হলে বিকল্প আর নাই। এ সমস্ত মেনে চললে দেশ হবে আনন্দময়। শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়, শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়। শোনো গো ভাই বন্ধু জনা, খাঁটি কথার এই বর্ণনা। শোনো গো ভাই বন্ধু জনা, খাঁটি কথার এই বর্ণনা, মিথ্যা এতে কিছু নয়। শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়, শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়, শব্দ দূষণেই জীবনে আতঙ্ক নির্জয়, শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়, শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়, শব্দ দূষণে জীবনে আতঙ্ক নির্জয়। পৃথিবীর উন্নত বিশ্বে কোথাও কোনো জায়গায় গাড়িতে বিনা প্রয়োজনে কিন্তু তারা হর্ন চাপে না, কিন্তু আমাদের দেশের ড্রাইভাররা সে এবারে প্রশিক্ষণও তাদের মধ্যে নাই, সেরকম সচেতনতার অভাব আছে। জ্যামের কারণে তারা মনে করে যে এই হর্ন চাপলে পরে তারা পথ ক্লিয়ার পাবে, এবং আমাদের দেশে মানুষ অত বেশি সচেতন না থাকার কারণে কিন্তু এই সমস্ত শব্দ দূষণগুলো প্রতিনিয়ত হচ্ছে। পাবলিক যত বেশি সচেতন হবে তত বেশি আমাদের এই সমস্ত যে খারাপ দিকগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে। যেই শব্দটা আমার বেশি খারাপ লাগে সেটা হচ্ছে গাড়ির হর্ন। এটা আমি আমার বাসায় থাকলেও অনেক সময় হয় যে গলির মধ্যে হয়তো গাড়ির জ্যাম লেগে গেল, তখন বারবার করে হর্ন বাজাচ্ছে, তো ওইটা খুবই পেইনফুল লাগে। মানে হয়তো তখন মাথা ধরে, তখন হয়তো দরজা আটকানোর পরেও সাউন্ডটা বারবার করে আসে। তো এইরকম আমার নিজেরই যদি খারাপ লাগে, তো সেখানে দেখা যায় যে আমার বাবা সিক, তো সে তো তখন এই সাউন্ড আরও বেশি খারাপ ফিল করে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আসলে এইটা চেঞ্জ করা উচিত। যেমন আমরা যদি বাইরের কান্ট্রিতে যাই তখন কিন্তু দেখা যায় গাড়ির হর্নই আমরা শুনি না। অনেক সময় দেখা যায় যে বিল্ডিং তোলার সময় যে সাউন্ডগুলো হয়, ওইটা আসলে আমার কাছে মনে হয় যে একটা নির্দিষ্ট টাইম থাকলে খুব ভালো হয়। সারাদিন যদি চলে, একটা মানুষ সারাদিন এরকম শুনতে শুনতে নিজেরই মানে মেজাজ হয়তো খিটখিটে হয়ে যায়। সো এইটা আসলে মানে আমি জানি না, এটা যারা এটা দায়িত্বে থাকে তারা যদি চেঞ্জ করতে পারে যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এই কাজগুলো হবে। শব্দ দূষণের ব্যাপারে আমি সচেতন, প্লিজ আপনারাও সচেতন হন, তাহলে আমার মনে হয় যে খুব সুন্দর একটা শহর আমরা করতে পারবো। আমরা শব্দ দূষণের জন্য সাধারণ লোকদের কিছু মতামত শুনলাম। এখন আমরা এই বিষয়ে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলবো। বিষয়টি হচ্ছে শব্দ দূষণের ক্ষেত্রে নির্মাণ শিল্পের ভূমিকা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন ডক্টর ইশরাত ইসলাম। তিনি বুয়েটের নগর পরিকল্পনা বিভাগের সঙ্গে অধ্যাপনা করছেন। আমি জানি আপনি দীর্ঘদিন বিদেশে এই নগর পরিকল্পনা নিয়ে কাজ করেছেন। নির্মাণ শিল্পটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের দেশে। প্রতিনিয়ত দেখতে পাচ্ছি খালি জায়গায় বাড়ি উঠছে, প্রচুর ভবন হচ্ছে, উঁচুতল ভবন হচ্ছে। তার সঙ্গে সংশ্লিষ্ট এই যে পাথর ভাঙা, ইট ভাঙার শব্দ ঘর 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 করছে, এই অবিরাম শব্দ প্রবাহে কিন্তু আমাদের জীবনযাপন ব্যাহত হচ্ছে। এ প্রসঙ্গে আপনার মতামত জানতে চাচ্ছি ডক্টর ইশরাত। ঢাকা শহরের কথা যদি আমি বলি, তাহলে শব্দ দূষণ মানে যে কারণে ঢাকা শহরের ওয়ান অফ দ্য মানে পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে বায়ু দূষণ, পানি দূষণ থেকে শুরু করে শব্দ দূষণ একটি। এখন শব্দ দূষণের যদি সোর্সগুলো দেখি, তাহলে হয়তো সবচেয়ে প্রথমেই দায়ী করা যায় যে যানবাহন থেকে যেই শব্দ সৃষ্টি হয় সেটা। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখি যে যানবাহনও একটা সময় বন্ধ হয়ে যায়, রাতের পরে আর হয়তো থাকে না ওরকম শব্দ। কলকারখানা থেকে হয়তো অনেক সময় আমরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমরা দূরে থাকি, কিন্তু নির্মাণ শিল্পের কারণে যে শব্দ দূষণ, সেটা দেখা যায় যে অনেক সময় আমাদের সন্ধ্যাবেলার পর থেকে কি এবং মধ্যরাতে
যখন তাদের এই যে মালামাল আনলোডিং হয় ট্রাকে করে যখন রড আনে, মনে হয় আমার মতো এখানে আরও অনেক ভুক্তভোগী আছেন যাদের রাতের ঘুম নাই হয়ে গিয়েছে, কারণ ওই ট্রাকের জিনিসপত্র ইট পাথর থেকে শুরু করে রড সব ধামধাম করে পড়ছে এবং সেই শব্দে আমাদের ঘুমানোর কোনো উপায় নাই। কিন্তু সারাদিন ক্লান্ত হয়ে যাওয়ার পরে অবশ্যই প্রতিটা মানুষেরই 7 থেকে 8 ঘন্টা নিশ্চিদ্রভাবে ঘুমানোর প্রয়োজন আছে আর কি। এছাড়া নির্মাণ শিল্পের কারণে যেটা আমরা দেখি যে, আর নির্মাণ শিল্পের ক্ষেত্রে আরেকটা খেয়াল রাখতে হবে যে আমাদের একেবারেই পাশের বাড়িতে ঘটনাটা ঘটে, কারণ আমাদের এত ঘনবসতিপূর্ণ আমাদের বাড়িঘরগুলো যে দেখা যায় যে 5 মিটার 3 মিটারের পাশেই আরেকটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে আর কি। এবং সেখানে আসলে আমরা যদি খেয়াল করি যে শব্দ দূষণটা যে ঘটে কারণগুলো কি কি, পাথর ভাঙা বা ইট ভাঙা এটা তো আছেই। আমাদের পরিবেশের যে আইন আছে, আমাদের 2006 সালে যে আইন হয়েছে সেখানে বলেছে যে আবাসিক এলাকার সীমানার বাইরে 500 মিটার দূরে মানে এর ভিতরে আর এসব ইট ভাঙা পাথর ভাঙা যাবে না, আইন আছে। কিন্তু আসলে আমরা যদি দেখি যে প্রতিটা কনস্ট্রাকশন সাইটে সেই বোরহোল করার থেকে পাইলিং করা থেকে শুরু করে পাথর ভাঙা ইট ভাঙা সব মনে হয় সবাই আইন ভাঙার প্রতিযোগিতায় নেমেছে, কে কতটা ভয়ঙ্করভাবে ভাঙতে পারে। শুধু ওইটা একটা গেল, আরেকটা হলো যে এই যে রড কাটা হয়, টাইল কাটা হয় সারাদিনই নানা ধরনের মেশিন, এবং এটা স্বাভাবিক যে একটা নির্মাণ কনস্ট্রাকশন সাইটে এই মেশিনারিগুলো ব্যবহার হবে এবং পৃথিবীর অন্যান্য দেশেও হয়ে থাকে। ওদের একটা সুবিধা অনেক দেশেই যে এত ঘনবসতিপূর্ণ না, হয়তো শব্দটা অতখানি তাদেরকে এফেক্ট করে না, কিন্তু আমাদের একেবারেই 5 গজের মধ্যে আরেকটা বিল্ডিং কনস্ট্রাকশন হওয়াতে এটাতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা হচ্ছে কনস্ট্রাকশন বা নির্মাণ তো বন্ধ হয়ে থাকবে না, সুতরাং কনস্ট্রাকশন হবে, সেই ক্ষেত্রে কি করার আছে? কয়েকটা জিনিসে যদি আমরা একটা খেয়াল রাখতে পারি। একটা হলো যে সময়, আমরা কখন এই কাজগুলো করব, এবং এটা আমি মনে করি উন্নত কি অনুন্নত মানে আমাদের পাশের দেশ সব দেশেই এই সম্বন্ধে কিছু আইন কানুন আছে, আমাদেরও আছে, মানে খাতা কলমে আমাদের ওই যে 2006-এর যে আইন বিধিমালা বললাম সেখানে যে সকাল 7টা থেকে মানে অন্যান্য যেসব মেশিনারি ব্যবহারে সেটা সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত করা যাবে না, এর মধ্যে আমাদের কাজ হতে দেখি। আমার মনে হয় না শব্দটা ভুলে গিয়ে করা যাবে মনে করে কাজ করছে। এখন এইখানে কিন্তু আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে, কেন এই ঘটনা ঘটছে, কেন দিনের বেলা ট্রাকটা না এসে রাতে বেলা আসে? কারণ আমাদের আবার ট্রাকের চলাচল শহরের মধ্যে নিষিদ্ধ, এটা রাত 10টার পরে আমরা দিই, সুতরাং তাদের ওই মালামাল বহনের জন্য, এবং সেটা সঙ্গত কারণেই এরকম নিয়ম করা হয়েছে, কারণ আমাদের ট্রাফিক কনজেশন অন্যান্য কারণে করা হয়েছে। এছাড়া সময়ের ব্যাপারটা আছে, সুতরাং ওইটা যদি আমরা একটু মেনে চলি তাহলে কিছুটা আমাদের অ্যাটলিস্ট ঘুমের ব্যাঘাতটা হবে না, বা সন্ধ্যার পরে ছেলেমেয়েরা পড়তে বসে, আমরা সকলে বাড়িতে পরিবার সহ সবাই আমরা ঘরে থাকি, ওই সময়টায় আমরা হয়তো কিছুটা শব্দের দূষণের অত্যাচার থেকে বাঁচতে পারবো। আরেকটা হলো যে আমরা যেসব মেশিনারিগুলো ব্যবহার করি, এখন দুনিয়াতে টেকনোলজি অনেক ইমপ্রুভ করেছে, সব কিছুতেই কিন্তু মানে এই শব্দের পরিমাণ কম হয়, এরকম যন্ত্রপাতি তৈরি হচ্ছে, নিরোধক থাকতে পারে, নিরোধ মাফলার যেটা আমরা বলি, হ্যাঁ ওইগুলো থাকলে তার মানে হয়তো ওই মেশিনারিজ গুলা কোনো ক্ষেত্রে কিছুটা কস্টলি, সেই জন্য হয়তো আমরা কিনি না, কিংবা আমাদের মেশিনারিজ যদি অনেক পুরাতন হয়ে যায় তখনও দেখা যাবে যেটা আমরা সহজেই বসি, একটা পুরনো গাড়ি যেরকম শব্দ করে নতুন গাড়ি ওরকম করে না, পুরনো যন্ত্রপাতি ব্যবহার করি। সুতরাং এই যন্ত্রপাতিগুলোর মান যদি একটু ঠিক করি তাহলেও কিন্তু আমাদের সম্ভব যে আমাদের শব্দ দূষণের মাত্রা কিছুটা কমাতে পারি। সুতরাং এই যে সময়ের ব্যাপারটা বললাম, এবং আরেকটা ব্যাপার হলো যে আমাদের কিন্তু এই যে ছুটির দিন কাজের দিন কোনো পার্থক্য নেই, প্রতিদিনই আমাদের হয়তো কাজ হচ্ছে। এখন এই ছুটির দিনগুলো মানুষ আরেকটু লম্বা সময় ধরে হয়তো বিশ্রাম নেয়, দুপুরবেলা বিশ্রাম নেয়, তো এই সময়গুলো কিন্তু আমাদের বেঁধে দেওয়া যেতে পারে। আরেকটা বিষয় হলো যে আমাদের সচেতনতা, একটা হলো যে প্রতিবেশী, আরেকটা হলো যারা নির্মাণ শ্রমিক ওইখানে কাজ করছে। মানে আমি হয়তো খুব বিরক্ত হচ্ছি, প্রতিবেশী আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, বাসায় থাকছি, কিন্তু যেই নির্মাণ শ্রমিক কাজ করছে তারও কিন্তু স্বাস্থ্যের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ একটা মাত্রার বেশি মাত্রার যদি আমি সবসময় শুনিও, বলা হয় যে আমাদের 80 ডেসিবেল সাউন্ডে যদি আমি 8 ঘন্টা এক্সপোজড হই তাহলে আমার একটা মানে মারাত্মক আমার ড্যামেজ হয়ে যেতে পারে। আমাদের পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আমাদের 45, 50, 60 এরকম ডেসিবেলের মধ্যে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল এরিয়ার মাত্রাটা থাকার, সহনীয় মাত্রা থাকার কথা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে 75 থেকে 80,
সুতরাং অনেক বেশি। অনেক বেশি। এবং আরেকটা বিষয় একটু বলি, হয়তো একটু কঠিন অঙ্কের মতো মনে হবে, যেটা যে আমাদের কিন্তু যে মাত্রাটা যে বেড়ে যাওয়া 45 থেকে যদি 55 হয়ে যায়, এটা কিন্তু শব্দের যে তীব্রতা আমি যেটা পারসিভ করব সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই কথাটা একটু স্বচ্ছ হই, কি ব্যাপার বলছেন? ধরেন আপনার 50 ডেসিবেলের একটা শব্দ আপনি পারসিভ করলেন, শুনলেন আপনি যেভাবে শুনবেন, আপনি 60 ডেসিবেলেরটা কিন্তু 10 ডেসিবেল বাড়লো, কিন্তু আপনি শুনবেন কিন্তু দ্বিগুণ তীব্রতায়। সুতরাং এই যে আমাদের 45 বলছেন এবং তার সাথে আমি যখন 70 বলছি বা 50 বলার পর যখন আমি 70 বলছি, আমি আসলে 4 গুণ তীব্রতায় শব্দটা শুনছি। সুতরাং এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। সুতরাং এই যে যখন আমি কাজ করব, সুতরাং আমাদের কাজ করতেই হবে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কাজ হবে। সুতরাং ওইখানে যদি আমি এমন জায়গায় আমার যেসব কাজ করার সময় আমার শব্দ হবে, সেইগুলোকে যদি আমি একটু, যদি একটা বিল্ডিং হয় আমি একটু ভিতরের দিকে কাজ করলাম, সেই জায়গাটাকে যদি আমি একটু টেম্পোরারি কোনো একটা শাটারিং বা একটা বাফারিং ইয়ে করে নিলাম, আচ্ছাদক যদি আমি দিয়ে নিলাম, তাহলে কিন্তু শব্দটা বাইরে কম আসবে। কারণ আমরা খেয়াল করে দেখব আমাদের ভবনগুলো যখন ওঠে তখন কি হয়, আমরা স্ট্রাকচারটা অর্থাৎ কলাম বিম দিয়ে স্ট্রাকচারটা আগে ওঠে, তারপর এটার দরজা জানালা বাইরের ওয়ালগুলো হয়। সুতরাং তখন আমি যখন শুধুমাত্র স্ট্রাকচারটা উঠেছে তখন কিন্তু চারদিকটা ফাঁকা, সুতরাং ওইখানে কাজ করতে গেলে কিন্তু প্রচণ্ড শব্দ আমার বাইরে চলে আসছে। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে হবে। এখন এটা করার ক্ষেত্রে আমি কিভাবে বাধ্য হব? আমার ইমারত নির্মাণ বিধিমালা এটা বলা নাই, কিন্তু ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি যেটা আছে, এটা নতুন যেটা 2006-টা যেটা আপডেটের কাজটা আছে, ওইখানে আমি পেয়েছি বলা আছে যে এইভাবে মানে কনস্ট্রাকশন সাইটে এই নয়েজটাকে আমার অ্যাড্রেস করতে হবে। এখন সেই অ্যাড্রেস করার ক্ষেত্রে বলা আছে, কিন্তু আমরা জানি যে আমাদের আইন আছে, কোডে বলা থাকে, কিন্তু আমরা মানি না। সেই মানার ক্ষেত্রে আসলে কে কাজ করবে? এখন আমরা যদি বলি যে পরিবেশ অধিদপ্তরের তো সম্ভব না যে সে প্রতিটা কনস্ট্রাকশন সাইটে যাবে এবং সবাইকে এই ব্যাপারে তারা মেনে চলছে কিনা সেটা দেখবে, মনিটরিং করবে। এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে কমিউনিটি লেভেলে যেসব, যদি আমি একেবারে ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরকে যদি আমি চিন্তা করি একেবারে ছোট লেভেলে, যে তারা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ কনস্ট্রাকশন সাইটে মালামাল কিভাবে নামাচ্ছে, এই যে নামানোর সময় হয়তো ট্রাক থেকে ফেলে দিচ্ছে, এটা না করে আরেকটু কিন্তু শব্দ কমিয়ে করা যায়। মানে এই যে শব্দটা যে আরেকটা বৃদ্ধ মানুষকে ঘুমোতে দিচ্ছে না, একটা শিশুকে পড়তে দিচ্ছে না, এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। এবং এই চিন্তাটা না থাকার একটা বড় কারণ যে আমরা এই ব্যাপারে সচেতন না। কিন্তু এই শব্দ দূষণের সাথে নানা রোগ কিন্তু জড়িত আছে। ডক্টর ইশরাতের কাছ থেকে যে বক্তব্য শুনলাম, এতে কিন্তু আমরা মনে করছি যে এক ধরনের ভয়ানক অশনি সংকেতই ফুটে উঠছে। নির্মাণ কাজ তো হচ্ছেই, নির্মাণ কাজ হচ্ছে, কিন্তু সেখানে যে উৎকটভাবে অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টি হচ্ছে যা প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত করছে। এখন শব্দ দূষণের কারণে নির্মাণ শিল্প বন্ধ করা যাবে না, কিন্তু শব্দ দূষণ যেন না হয় নিরোধক, আচ্ছাদক এবং কতটা যে কমিউনিটি পর্যায়ে একটু নিরীক্ষণ করে করা যায় কাজগুলো, সেটিও ভাবতে হবে। আমরা মনে করি যে অংশীদারিত্বমূলক কর্মসূচি যে অনুষ্ঠানটি আমরা করছি শব্দ দূষণ নিয়ন্ত্রণে, সেখানে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত বিষয়গুলোকে সহনীয় মাত্রায় নিয়ে আসা। এখন আমরা এ সম্পর্কে, শব্দ দূষণ সম্পর্কে কিছু তথ্য শুনব। চলুন জেনে নেই। রড কাটার মেশিন, টাইলস কাটার মেশিন, পাথর ভাঙার ক্রাশার মেশিনের ব্যবহারে প্রচণ্ড শব্দ দূষণ ঘটিয়ে শিশু ও পথচারীদের শ্রবণ শক্তির ক্ষতি না করে নির্জন স্থানে এর ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশে 200-র মতো জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে, যেগুলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এ কারণে এসব এলাকায় শব্দ দূষণে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। এদেশের নির্মাণ শিল্প খাতে বর্তমানে 1.5 লক্ষাধিক শ্রমিক অতিরিক্ত শব্দ দূষণের মধ্যে কাজ করছে। আমাদের এবারের বিষয়টি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল শব্দ দূষণের জন্য পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান কোনটি? সঠিক উত্তরটি হল এ, বিমানবন্দর। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন তানিয়া আক্তার, কম্পিউটার অপারেটর, জাতীয় মহিলা সংস্থা, অশোকতলা, প্রফেসর পাড়া, কুমিল্লা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় কত মিটারের মধ্যে ইট পাথর ভাঙার কাজ করা যাবে না? এ 500 মিটার,
বি 200 মিটার। সঠিক উত্তর জানিয়ে আগামীকাল রাত 12টার মধ্যে আমাদের SMS করুন। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NPQ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আজকের অনুষ্ঠানের মধ্য থেকে একটি কথা ফুটে উঠেছে, সেটি হচ্ছে নির্ঘুম ব্যাপার, নিদ্রাহীনতা। সুন্দর ঘুমের কারণে মানুষ কর্মে উদ্দীপিত হয়। শব্দ দূষণ যখন নির্মাণ কাজে উৎস হয় তখন তা আমাদের ঘুমকে নষ্ট করে। ঘুম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। রাতের বেলায় এভাবে অবিরাম নির্মাণ কাজও চলবে এবং শব্দ দূষণে আমাদের ঘুম নষ্ট হবে, তার ফলে কিন্তু নির্ঘুম রাত কাটিয়ে পরে মানুষ ঠিকমতো কাজও করতে পারবে না, ক্লান্তিতে ভুগবে। এই অবসন্নতা ক্লান্তির বিরুদ্ধে গিয়ে কাঙ্ক্ষিত সুন্দর প্রশান্ত জীবনের জন্য আসুন আমরা সবাই শব্দ দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শব্দ ছিল, শব্দ আছে, থাকবেও চিরদিন। শব্দ নিয়েই সুখের ভুবন হোক না ভাবনাহীন। এসো বন্ধ করি শব্দ দূষণ শিল্প কারখানায়। অযথা হর্ন বাজাবো না গাড়ি চালনায়। শব্দ দূষণ আইন মেনে হবে নির্মাণ কাজ। নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। শব্দ দূষণ রুখতে হবে এই তো অঙ্গীকার। নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। ওফো, হাসপাতাল কিংবা স্কুলের কাছে কখনোই হর্ন বাজানো উচিত নয়। চালকেরা যাতে কখনোই হর্ন বাজিয়ে শব্দ দূষণ করতে না পারে তার দায় মালিককে নিতে হবে। এ শহর আপনার, আমার, সকলের। আসুন শব্দ দূষণ প্রতিরোধে সচেতন হই, এগিয়ে আসি।